শোনো শোনো গোবিন্দ দাস তোমারে জানাই, এই সভাতে বলবো কথা শুনিবে সবাই। একদিন আত্মা শক্তি মহামায়া দুর্গা শিবকে ডেকে কয়, শোনো শোনো গো স্বামী, আমি শাখা পড়তে চাই। শিব তখন মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ করেছে, আমি ভামধুতরা খাই, থাকি শ্মশানে, এই 10 হাতের শাখা আমি কোথায় পাবো? দুর্গা তখন বললেন, শিশুকালে হইলেন বিয়ে। অনেক মায়েরা জানেন আগে ছোটবেলায় বিয়ে হতো, পন্দি আনতে হয়েছে কি মা, তাই না? শিশুকালে হইলেন বিয়ে, না গেলাম নেইয়ে, নেইয়ের মানে বাপের বাড়ি, তাই বলছে। শিশুকালে হইলেন বিয়ে, না গেলাম নেইয়ে, শাখা শাড়ি পরতেই আমার মন ইচ্ছা করে। তুলসীর স্বামী শঙ্করচূড় দত্ত, অনেকেই জানেন। তুলসীর আশা ছিল, আমি যদি নারায়ণকে পেতাম তাহলে আমার মনোবাসনা পূর্ণ হতো। নারায়ণ বলেছিলেন, তুমি তো আমার ভক্ত, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমায় নাম রেখেছে পঞ্চে কল্পতরু। হে ভক্ত, তুমি আমাকে খাওয়াইলে খাই, না হলে আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেম ডুরি, আমাকে যেদিকে ঘোরাই আমি সেদিকেই ঘুরি। তুলসী, তুমি যেটা মনে আশা করেছো সেটা কখনো হবে না, কারণ ভগযুক্তবান ভগবান। একজন হাত তুলে বলুন তো, আমি সরাসরি ভগবানকে দেখেছি? পারবেন না বলতে। তাহলে ভগকে, ভগ হচ্ছে একটি নারী আর বান হচ্ছে পুরুষ। ভগ আর বানে যুক্ত করলে তাকে বলা হয় ভগবান। তুলসী তখন নারায়ণকে বললেন, হে প্রভু, আমি তো সর্বদাই যেখানে তোমার নাম গুণা কীর্তন হবে আমি তো সেখানে থাকবো, কিন্তু প্রভু আমার স্বামী। নারায়ণ বললেন, তোমার স্বামীও থাকবে তোমার সঙ্গে। কিভাবে, কি রূপে? যখন দুর্গা শাখা পড়তে চেয়েছেন, দুর্গাকে বললেন, চলে যাও তোমার বাপের বাড়ি, আমি ছাড়া শাখা তোমায় কেউ পড়াতে পারবে না। কার্তিককে কোলে লইয়া হাঁটিয়ে গণরাই, মনেরই আনন্দে দেবী বাপের বাড়ি যাই। কার্তিককে কোলে লইয়া হাঁটিয়ে গণরাই, মনেরই আনন্দে দেবী বাপের বাড়ি যাই। বলছে, ঠিক আছে, আমার বাবা দক্ষ রাজা, তুমি দেখবে শাখা পড়াতে পারে কিনা। নদী থেকে শাক তুলেছি, শঙ্খ কেটে লয়, 33 কোটি দেব তার নাম সেই শঙ্খে বসায়। তাহলে কিভাবে শাখার জন্ম হলো? শঙ্করচূড় দত্তর হাড়ের থেকে শাখার সৃষ্টি হয়ে গেল। মানে প্রথম হলো শঙ্খ, তাই বলছে
নদীর থেকে শাক তুলেছি শঙ্খ কেটে লয় ৩৩ কোটি দেবতার নাম সেই শঙ্খে বসায় এইবার শিব তখন করলেন কি মেনকা সুন্দরীর বাড়ির সামনে গিয়ে বলছে শাখা নেবে গো শাখা মেনকা সুন্দরী বললেন আমার মেয়েকে শাখা পরাবে বলছে হ্যাঁ বলছে শোনো আমার মেয়ে কিন্তু ইয়ং পছন্দ করে না তাহলে কি বুড়ো মেনকা সুন্দরী বললেন বুড়ো যদি হও শাখারি বাড়ির মধ্যে এসো আরে যুবক যদি হও শাখারি বাড়ির বাহির বসো তুমি যদি যুবক হও তাহলে বাড়ির বাইরে থাকো ভিতরে এসো না বুড়ো যদি হও শাখারি বাড়ির মধ্যে এসো যুবক যদি হও শাখারি বাড়ির বাহির বসো দুর্গা তখন মনের আনন্দে মনে মনে চিন্তা করছে এই তো আমার স্বামী শাখা পরাতে পারিনি তো কি হয়েছে আমার বাপের বাড়ি থেকে তো আমি শাখা পড়তে পারছি এইবার যখন কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতীকে নিয়ে বাপের বাড়ি চলেছে দুর্গার ছিল একটি সই কি বলছে এসো এসো সই দিদি গো আমাদেরও বাড়ি সত্য করে বলবে তোমার স্বামীর নাম কি কি আরে সই এসো সই দিদি গো আমাদেরও বাড়ি সত্য করে বলবে তোমার স্বামীর নাম কি বলছো সই স্বামীর নাম আবার ধরা যায় নাকি বলছে না একটু ইঙ্গিতে বলো চৈত্র মাসে হিন্দু লোকে যাকে পূজা করে আমারও স্বামীরও নামটি কৈলাসেতে থাকে চৈত্র মাসে হিন্দু লোকে যাকে পূজা করে আমারও স্বামীরও নামটি কৈলাসেতে থাকে বলছো বুঝতে পেরেছি আর বলতে হবে না এবার দুর্গা মনে আনন্দে শাখা পড়তে গেছে কেমন ভাবে প্রণাম করিয়া দুর্গা হস্ত বাড়াইলেন মনের আনন্দে শিব শাখা পড়াইলেন প্রণাম করিয়া দুর্গা হস্ত বাড়াইলেন মনের আনন্দে শিব শাখাই পড়াইলেন যখন 10 হাতের শাখা পরা হয়ে গেছে শিব তখন বললেন শোনো এবার পরি দাও বলছে পরি তোমার শাখার মূল্য কত বলছে 100 টাকা বলছে সর্বনাশ আমি তোমার শাখা পরবো না তুমি শাখা খুলে নাও আমার বাবার 100 টাকা নেই বলছে দেখো তোমার বাবার টাকা নেই তুমি শাখা পরলে কেন বলছে হয় তুমি শাখা খুলে নেবে নইলে তোমার শাখা ভেঙে দেব বলছে হ্যাঁ ভাঙো কোথায় আছেন দয়ার বাবা বাটার প্রসাদ নেবেন কোথায় আছেন ছুরি কাটারি আনিয়া জুগাবেন কোথায় আছেন দয়ার বাবা বাটার প্রসাদ নেবেন কোথায় আছে ছুরি কাটারি আনিয়া জুগাবেন
স্বামী কি কোনো জাদুবিদ্যা জানে না? শিব তখন বলছে, শোনো, তুমি যদি শাখার দাম না দিতে পারো তাহলে চলো তুমি আর আমি পালিয়ে যাই। বলছে, শোনো, তুমি জানো আমার স্বামীকে? তুমি একটা বুড়ো আর তোমার সঙ্গে আমার পালাতে বলছো। আমার স্বামীকে জানো? বলছে, তোমার স্বামীকে ওই চৈত্র মাসে হিন্দু লোকে যাকে পূজা করে, আমারও স্বামীরও নাম কি সেই কৈলাসেতে থাকে। বলছে, তাতে আর ক্ষতি কি? তুমি চলো, কেউ কিছু বলবে না, তুমি আমি পালিয়ে গেলে কেউ দেখতেও পাবে না। বলছে, না দোহাই তোমার, তুমি শাখা খুলে নাও। বলছে, শোনো, তোমার শাখা কিন্তু আমি কেটে ফেলবো। শঙ্করচূড়ের হাড়ের থেকে হলো শাখা, আর হাড়ের ভিতরে যে মর্যাদা ছিল তার থেকে হলো সিঁদুর। সিঁদুরের ব্যাখ্যা আছে দুটো। কেমন? চাকু দিয়ে যখনই শাখা টানাটানি করে, একই খানা চাকু ভেঙে শতখানা করে। দুর্গা তখন চিন্তা করলেন যে শাখা শিলনোড়াতেও ভাঙতে পারলাম না, চাকু দিয়েও কাটলো না, তাহলে শাখারি বেশে কে এসেছে? অন্তর ধ্যান করে দেবী, অন্তর ধ্যান করে শাখারি বেশে এলেন শিব হিমেলা পর্বতে। এইখানেতে তোমার কথার জবাব মিটে গেল, বদন ভরে সবাই একবার হরি হরি বলো। সোনা গোবিন্দ দাস, তুমি জানো যে শাখা পড়তে গেলে কি করি দিতে হয়, কি মা, তাই না? তাই যে কোনো এক ভক্ত কোথায় আছেন মা জননী এসে দেখা করেন, কিঞ্চিত শাখার করি দিয়ে সম্মান রেখে যাবেন। এইখানে যে ভক্ত শাখার করি দেবে, শাখার করি দিয়ে আমার সম্মান রেখে যাবেন। এখানে কৃষ্ণ ভক্ত বাবাই আমার 50টি টাকা করে গেলেন দান, ধনে জনে পূর্ণ করবেন দয়াল ভগবান। এই আসরে আর এক বাবা 10টি টাকা করে গেলেন দান, মনোবাঞ্ছা পূর্ণ করবেন দয়াল ভগবান। বাবা 10টি টাকা করে গেলেন দান, মনোবাঞ্ছা পূর্ণ করবেন দয়াল ভগবান। এই আসরে মা আমার 10টি টাকা করে গেলেন দান, মায়ের মনোবাসনা পূর্ণ করবে দয়াল ভগবান।
মায় আমার 10টি টাকা করে গেলেন দান মনোবাসনা বদনে ভরে সবাই একবার হরি হরি বলো বদনে ভরে সবাই একবার হরি হরি বলো বদনে ভরে সবাই একবার হরি